গ্রাম হোক কিংবা শহর, প্রত্যেকটা বাড়িতেই গৃহবধূদের কিন্তু রান্নাঘর থেকেই সকালের শুরুটা হয়। ঠিক আমারও তেমন রান্নাঘর থেকেই সকালের শুরুটা হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে সকালের টিফিনে বানাবো সুজি আর রুটি। একটা গোটা সুজির প্যাকেট কিন্তু কখনোই আমি বানাই না। বর ছাড়া এতটা সুজি আমি বা ছেলে কেউই পছন্দ করি না, তাই পুরো প্যাকেটের সুজিটা কিন্তু বানাই না। গোটা এক প্যাকেট সুজি কিনে নিয়ে এলে তার অর্ধেকটা বানিয়ে দেই আর অর্ধেকটা কিন্তু রেখে দেই। সেটা কিন্তু পরে এক সময় বানিয়ে দেই। আর আজও কিন্তু তাই হয়েছে ব্যাপারটা। অর্ধেকটা বানিয়ে রেখে দিয়েছিলাম, অর্ধেকটা, সেই অর্ধেকটাই আজকে বানাচ্ছি। আমার খাবার রুচি আর আমার ছেলের খাবারের রুচি কিন্তু অনেকটাই একই রকম। তবে কোনো কোনো জিনিস আমি না খেলেও কিন্তু ছেলেকে বকাঝকা করে খাওয়াই। সুজিটা কিন্তু সবার ফার্স্টে একটু চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম আর তারপরে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। শুধু জল দিয়ে সুজিটা বানালে না খুব একটা স্বাদ লাগে না, আমার কাছে তো একেবারেই স্বাদ লাগে না। তবে আমার বরকে যদি জল দিয়ে এভাবে সুজি বানিয়ে দিই তাহলে খেয়ে নেয়। তবে আমি ওকে কিন্তু কোনো সময় জল দিয়ে বানিয়ে দিই, হালকা একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিই আর তারপরে কিন্তু আস্তে আস্তে করে দুধ দিয়ে দিয়ে এভাবে জাল দিয়ে দিয়ে আমি কিন্তু সুজিটা বানাই। বেশি করে একটু দুধ না দিলে বা জল দিয়ে একটু না গুলিয়ে নিলে পরে না সুজিটা একেবারেই শক্ত মতো হয়ে যায়। একটুখানি জল দিয়ে তারপর আস্তে আস্তে যদি দুধটা দেওয়া যায় তাহলে দেখবে অনেকটা সুজিটা কিন্তু গলা গলাই থাকে। তো আমি কিন্তু সুজি এইভাবেই বানাই। আমি জানি না তোমরা কিভাবে বানাও। এই ভিডিওটা কিন্তু ছিল বৃহস্পতিবারের, আর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম মঙ্গলবার। সেদিন আমি হঠাৎ করেই সকাল থেকে অসুস্থ হয়ে পড়ি। এতটা পরিমাণ অসুস্থ হয়ে যাই যে বিছানা থেকে নামার ক্ষমতাটাও ছিল না। ওষুধ খাওয়ার পর পেটের যন্ত্রণা নিয়ে একটু একটু করে কাজ করেছিলাম। এখন আমি একেবারে পুরোপুরি সুস্থ। তবে জানো তো, মাথাটা ভীষণ ভাবে ঘোরাচ্ছে আর শরীরটা এত দুর্বল লাগছে, সারাটা দিন মনেই হচ্ছে না যে কোনো কাজ করি। আসলে খাবার ঠিকভাবে না খেলে না শরীরটা সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। যেদিন অসুস্থ হয়ে পড়ি সেদিন তো সারাদিনই খাইনি, একটুখানি গরম গরম ভাত আর কাঁচা কলা সেদ্ধ খেয়েছিলাম। তবে খাওয়ার সাথে সাথে জানো তো বমি হয়ে গেছে। যাই হোক, গল্প করতে করতে কিন্তু এদিকে আটা মেখে সমস্ত রুটিগুলো এক এক করে বেলে নিয়েছি। একটা একটা করে রুটি সেঁকতে আমি পারি না, আমার কাছে ফোলেই না। অনেকেই দেখি খুব সুন্দর করে তাওয়ার মধ্যে কাপড় দিয়ে সেকে সেকে খুব সুন্দর করে রুটি ফোলায়, তবে সেটা আমার দ্বারা আর হয় না। আমি তো 4-5টা রুটি একবারে তাওয়ার মধ্যে সেকে নিই আর তারপর রুটি সেকা যে ঝাঁঝরাগুলো আছে ওটার মধ্যে করে গ্যাসের আগুনে ডাইরেক্ট সেকতাম। তবে আমার বর বলেছে গ্যাসের আগুনে ডাইরেক্ট এভাবে রুটি সেকাটা একেবারেই ভালো না, সেই রুটি কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। সেদিন থেকে রুটিগুলো শুধুমাত্র আমি তাওয়ার মধ্যেই সেকি, তাও আবার 4-5টা রুটি একসাথে। এক এক করে রুটিগুলোকে উল্টে পাল্টে ফুলিয়ে নিই আর আমরা এখন এভাবেই রুটি খাই। রুটিগুলো সেকতে সেকতে এদিকে বরের টাইমও হয়ে গেছে। বরের কটা রুটি সেকে দিয়ে তারপরে কিন্তু ওকে রেডি করে দিয়েছি টিফিন বক্সে, আর ও কিন্তু চলে গেল অফিসে। আর ও অফিসে যাওয়ার পরে ছেলে আর আমার জন্য রুটিগুলো সেকে নিয়েছিলাম। যেহেতু দেরি করে উঠি সেজন্যই আমার সময় কুলায় না। আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমি ওর টিফিন রেডি করে দেই। ছেলে কিন্তু সুজি দিয়ে একেবারে রুটি খাবে না, আর সেই কারণেই ওর জন্য দুটো রুটি আমি এখানে গামলার মধ্যে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর চটকে চটকে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। দুধ রুটিটাও খেতে চায় না, একদমই পছন্দ করে না বললেই চলে। তবে বকাঝকা দিয়ে আজকে খাইয়েছিলাম। সুজি বানালে আমাকে বলবে, মা তুমি একটু আলু ভাজা করো। সুজি, আলু ভাজা আর রুটি দিয়ে ও খেতে চায়। তবে এই যে শরীরটা একেবারেই সাথ দিচ্ছে না, ইচ্ছেই করছে না কিছু করতে, তবুও শরীর টেনে টেনে কোনো রকম কাজ করছি। তাই আজকে ওকে দুধ রুটি দিয়েছিলাম, আর দুটো রুটিতে এক্সট্রা করে একটু বেশিই বানাই পাখিগুলোর জন্য। ছোট ছোট করে ছিঁড়ে টিনের মধ্যে ছিটিয়ে দিই, ওরা কিন্তু ঠিক এসে একসময় খেয়ে নেয়। আসলে মানুষের থেকে না পশু পাখির সেবা করাটাই আমার মনে হয় অনেক ভালো। মানুষের সেবা করে কিছুই পাবে না, তবে পশু পাখিকে খাবার দিলে না মনে হয় অনেকটাই শান্তি পাওয়া যায়। তাছাড়াও এখনকার পশু পাখিটা তো খাবার পায় না বললেই চলে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। মানে আমার তো তোমাদের বলেছি, আমার শর্ট ভিডিও যারা দেখেছো তারা হয়তো জানো আমার পরশুদিন শরীরটা খুবই খারাপ ছিল, সারাটা দিন খেতেও পারিনি, আর বাথরুম অনেকবার গিয়েছি এসেছি, তাই শরীরটা একদম দুর্বল হয়ে গেছে। তো দুদিন থেকে দোকানেও যেতে পারছি না সে কারণে, তো আজ হয়তো যাবো। তো যাই হোক, সেই সকাল থেকে কিন্তু ভিডিওটা অন করেছি, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলাই হয়নি। তো সকালবেলায় বরের জন্য রুটি আর সুজি করে দিয়েছি দুধ দিয়ে একটু, আর ছেলেকে দুধ রুটি দিয়ে দিয়েছি। ও খেতে চায় না, তবুও একটু জলের মধ্যে ভিজিয়ে একটু বকা দিয়েছি, খেয়ে নিয়েছে। আমি ওই ছেলে দুধ রুটি খেয়েছে কিন্তু একটুখানি ছেড়ে দিয়েছিল, তো সেটা একটুখানি খেয়েছি, আর পরে একটু সুজি খাবো। কিছু খেতেও ইচ্ছে করছে না সেভাবে। তো যাই হোক, চলো বাদবাকি কাজগুলো শুরু করি। তবে আমার বর কিন্তু অনেক কাজ করে দিয়ে গেছে। ওই দেখো কাপড়গুলো সব ধুয়ে দিয়ে গেছে ওদিকে, আর বাসন তো রাতে দুজনে মিলে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমার কাছে শরীরটা এত খারাপ লাগছে, মানে কাল থেকেই লাগছে, মনে হচ্ছে মাথা ঘুরে এখনই বোধহয় পড়ে যাব, খুব দুর্বল লাগছে শরীরটা। যাই হোক, কিন্তু কাজ তো করতেই হবে। তো দুপুরে রান্নাবান্না করব। আমি জানো এখন পর্যন্ত বিছানাও তুলিনি, কি আর বলবো। তো বিছানা দুঘরে দুটো তুলবো, ছেলেকে কিছুক্ষণ বই পড়ালাম, আর তারপরে এসেছি আমি যে কোরপাড়ে এখানে বসতে। যেহেতু কোরপাড়ে এদিকে অনেক গাছ, সে যে তোমরা তো জানোই, পেছনে আমাদের এই দেখা যাচ্ছে না হয়তো, পেছনে আমাদের দেখো কত গাছ, আর যেহেতু গাছ আছে তো খুব সুন্দর হাওয়া আসে এখানে, তাই এইখানে অনেকক্ষণ থেকে বসে আছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো, কাজগুলো শুরু করি একটা একটা করে।
দেখো, শরীর চলুক বা না চলুক, নিজের সংসারের কাজগুলো তো নিজেকে করতেই হবে, না হলে ফেলে রাখলে কাজগুলো এইভাবেই পড়ে থাকবে। না, আমার বর কিন্তু গুছিয়ে রাখবে, তবে আমার মতন করে নয়, ও ওর মতন করেই গুছিয়ে রাখবে। তো ভাবলাম যে না, আস্তে আস্তে করে কাজগুলো শুরু করি। বেড কভারটা ধুতে যাচ্ছি, কিন্তু একেবারে সাহসী পাচ্ছি না। আর এখন তো প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে, আবহাওয়াটা একেবারে শীতল। রাতের বেলা করে কাঁথা কিন্তু গায়ে নিতেই হয়। তো যাই হোক, ঘরে এসে কিন্তু বিছানাটা আগে আমাদের ঘরে তুলে নিচ্ছি। এখনো কিন্তু ছেলের ঘরের বিছানাটা তোলা বাকি আছে। এই কাজগুলো আমাদের ডেইলি করতেই হয়। এই বিছানা তোলা, ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া, একই কাজ করতে করতে সত্যি মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে। তবে বিরক্ত লাগলেও আমাদের কিছুই করার নেই, যেইভাবেই হোক আমাদেরকে করতেই হবে। আবার ঘর বাড়িগুলো গুছিয়ে না রাখলে নিজেকেই ভালো লাগে না, কেমন যেন অশান্তি অশান্তি লাগে মন। আর যখন টিপটাপ সুন্দর করে গুছিয়ে রাখা হয় চারপাশ, তখন কিন্তু দেখবে বেশ শান্তি লাগে। এই তো কাজ করতে ইচ্ছে করছে না, তবুও সকালের টিফিনটা বানানোর পরে ওর পরে গিয়ে কতক্ষণ বসেছিলাম। তবে সেই বসাতে কিন্তু শান্তি নেই, বসে বসে সময় দেখছিলাম, কারণ সময় চলে গেলে সময় তো আর ফিরে আসবে না। আর এখনো কত কাজ বাকি পড়ে আছে। আর সেই চিন্তা করতে করতে উঠে চলে এলাম সেখান থেকে। তো এসে সবার ফার্স্টে আমাদের ঘরের বিছানাটা তুলে ফেলেছি। ভেবে তো ছিলাম যে দু ঘরের এই বিছানা চাদরগুলো আজকে তুলে ফেলবো, তবে আর ইচ্ছে করলো না, তাই আবার ওইভাবেই পেতে দিলাম। আর ছেলের ঘরের বিছানা চাদরটা যেহেতু সিল্ক টাইপের, তাই বারবার পিছলে সামনের দিকে চলে আসে, তাই সমস্ত কিছু পাকার মধ্যে নামিয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখতে হলো। আচ্ছা, একটা সংসার করতে গেলে কত জিনিসের দরকার হয় বলতো। আমি তো জিনিস কিনতে কিনতে জাস্ট পাগল হয়ে যাচ্ছি, তবে কেনা কিন্তু শেষ হচ্ছে না। পকেটে আমার 2 টাকাও নেই, তবে স্বপ্ন কিন্তু আমার অনেক বড় বড়। ছেলের ঘরটাকে কবেই ভেবেছি একটু ডেকোরেট করব, তবে ডেকোরেট করতে গেলেও দেখছি অনেক টাকার দরকার। আবার ঘরের অনেক কিছু জিনিসও টুকটাক কিনতে হয়, তবে পকেট তো একেবারেই ফাঁকা। স্বপ্ন দেখাটাই আমার বৃথা। ঘুম নিবা? কোথায় পাবো ঘুম আমি? কোন ঘুমটা? দাদার ঘুম না বাবার ঘুম নিবা? কার ঘুম নিবা বলো? তোমার ঘুম নিবা? তোমার সাইকেল কোথায়? তোমার সাইকেল? কই তোমার ঘুম কোথায় বলো তো আমাকে? কোথায় কোথায় ঘুম দেখি? কোথায়? কোথায়? নাই পাচ্ছ না? আমাদের ঘরে তো ঘুম নাই তোমার। তোমার ঘুম তাহলে সাইকেলের দোকানে আছে। সাইকেলের দোকানে ঠিক করতে দিছে, ভাঙিয়ে গেছে তোমার ইয়েটা, সাইকেলটা, ওর জন্য। ঘুম ভাঙে গেছে? ও, কে? সুব্রত দাদা দিচ্ছে না তোমাকে ঘুমটা? আসুক, সুব্রতকে বকা দিব। হ্যাঁ। আচ্ছা, মা ছাড়া কি মানুষ হওয়া যায়, নাকি বাবা ছাড়া মানুষ হওয়া যায়? আসলে এই বাচ্চা দুটো আমাদের বাড়িতেই ভাড়া থাকে ওদের বাবার সাথে। আগে ওর মা বাবা দুজনেই থাকতো, তবে ওদের পারিবারিক সমস্যার কারণে ওর মা চলে গেছে। বাচ্চাগুলো এখন ওর পাশেই ঠাম্মির বাড়িতেই থাকে। তবে ওর বাবা যেহেতু সারাদিনের জন্য কাজে চলে যায়, আর আমাদের বাড়িটা যেহেতু ফাঁকা, তাই আমাদের বাড়িতে কিন্তু সময়তে এসে এসে খেলে। আর আমাকে কিন্তু জেঠি ডাকে, আর আমার বরকে জেঠু। আর এই ছোট বাচ্চাটার কথাগুলো এতটাই মিষ্টি, ওকে আদর না করে থাকাই অসম্ভব। তোমরা অনেকেই হয়তো আগে ওকে দেখেছো আমার ভিডিওতে, যখন ওর মা ছিল আমাদের বাড়িতে। তবে এখন কিন্তু অনেক কথা বলা শিখে গেছে। আসলে কোনো বাচ্চাকে বাবা বা মা ছাড়া দেখলে না ভীষণ কষ্ট লাগে। সন্তান মানুষ করতে গেলে বাবা মা দুজনেরই খুব দরকার। বাবা হোক কিংবা মা, কোনো একজন যদি না থাকে, দেখি তো বাচ্চারা অনেক বেশি অবহেলিত হয় মানুষের কাছে। তবে কি বা করা যাবে, যার কপালে যেটা আছে সেটা কিন্তু হবে। ওরা যেহেতু এখন বাড়িতে খেলবে, তো সেই কারণে আমি আগে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম। ঘরের কাজগুলো করতে করতে ভাবলাম যে ঘরগুলো আগে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে তারপর উঠোনটা ঝাড় দেবো। তবে ওরা যেহেতু উঠোনের মধ্যে খেলবে, তাই আমি উঠোনটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ উঠোনের মধ্যে দেখলাম অনেক লাঠির ভাঙা পড়ে আছে। আর কিছুক্ষণ আগে কিন্তু ছোট বাচ্চাটা ওই লাঠি দিয়ে ব্যথাও পেয়েছে। যাই হোক, সে কারণে উঠোনটা আগে ঝাড় দিয়ে নিয়ে আমি হাত পাগুলো ধুয়ে চলে এলাম রান্নাঘরে। আর ওই যে তখন বললাম কিছুই খেতে ইচ্ছে করছে না, রুটি আমার জন্য বানিয়েছি, তবে সেটা খেতে ইচ্ছে করছে না। সেই কারণে রুটিটাকে আমি পাখিদেরকে দিয়ে দিয়েছি খেতে, আর আমি শুধু সুজিটা খেয়ে নিয়েছি। টিফিন বানানোর পরে রান্নাঘরটার পরিষ্কারই করি, বাসনগুলো যেরকম ছিল সেরকম ভাবেই পড়ে আছে। ওই যে বললাম, কোর পরে গিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম বসে বসে। মাঝে মাঝে তো এমনিতেই কাজ করতে ইচ্ছে করে না, তার মধ্যে আমার শরীরটা একেবারেই ভালো লাগছে না। সব মিলিয়ে না নিজেকে একদম পাগল পাগল লাগছে। তবে যাই হয়ে যাক না কেন, আজকে দোকানে যেতেই হবে। কাস্টমাররা ঘুরে যেতে যেতে হয়রান হয়ে যাচ্ছে, ওরা আমাকে প্রত্যেকটা দিনই ফোন করছে। তাই আজকে সুস্থ থাকি বা না থাকি, আজকে আমাকে দোকানে যেতেই হবে। এই যে আমরা সংসারের জন্য এত কাজ করছি, এটা কি দিন শেষে কেউ বোঝে? এটা কি কেউ কখনো বলে সত্যি তুমি সারাটা দিন কত কাজ করো, সংসারটার জন্য কত কিছু করো? এই কথাটা কিন্তু কেউ কখনো বলে না। পরিবারের বাদবাকি লোকের কথা বাদই দিলাম, নিজের সাথে থাকা স্বামীটাও কিন্তু কখনো বলে না। হ্যাঁ, আমার স্বামী ভালো, এটা সবাই তোমরা জানো, কারণ কি আমি সবসময় তার ভালো দিকটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তবে হ্যাঁ, সত্যিও অনেক ভালো। তবে এখানেও একটা ব্যাপার আছে, এই যে আমার এত কাজে হেল্প করে দেয়, কখনো বাসন মেজে দেয়, আবার কখনো কাপড় কেচে দেয়। আমার বর কিন্তু আমার জন্য
সত্যি অনেক কিছুই করে। তবে আমি তো কন্টেন্ট ক্রিয়েট করি, আমাকেও তো সময় দিতে হবে, সেই কারণেই কিন্তু অন্যান্য কাজগুলো করে আমাকে হেল্প করে। কারণ কি কন্টেন্ট ক্রিয়েট করার পরেও তো আমি সেখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি, যেটা আমি সংসারে ইনভেস্ট করি। এমনটা কিন্তু নয় যে আমি ঘরের মধ্যে বসে থাকি পায়ের উপর পা তুলে আর আমার বর এমনিতেই আমাকে সমস্ত কাজ করে দেয়। এখানেও কিন্তু অনেক লাভ লসের ব্যাপার আছে। তবে সবকিছু বাদ দিয়ে দেখতে গেলে সে আমার জন্য অনেক কিছুই করে। কন্টেন্ট ক্রিয়েট করাটা সে একসময় পছন্দ করতো না, তবে এখন সেখান থেকে যেহেতু কিছু টাকা আর্নিং হয় আর সেই টাকাটা যেহেতু সংসারে কাজেও লাগাতে পারি, আর সেই কারণেই কিন্তু এত সাপোর্ট আমি এখন পাচ্ছি। আগে কখনোই কিন্তু এতটাও হেল্প করতে দেইনি আমি ওকে, এত হেল্প কখনো করেও দেয়নি। তবে কেয়ার করতো সবসময় আর ভালোবাসতো সবসময়। তবে আমার প্রত্যেকটা ভালো লাগাকে ও গুরুত্ব দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তো স্নানটা কিন্তু সেরে নিলাম এক্ষুনি, আর এখন রান্নাবান্নার পালা। রান্নাবান্না করব দুপুরের। মনে তো হচ্ছে যে এখন গিয়ে শুয়ে পড়ি, কিচ্ছু করতে ইচ্ছে করছে না জানো, এতটা খারাপ লাগছে শরীরটা, আমি কিভাবে বোঝাবো। তবে আর তো বিশ্রাম নিলে চলবে না, অনেক কাজ পড়ে আছে। দোকানে চিকেন রেডি করতে হবে, দোকানে যেতে হবে, এটা একটা বড় চিন্তা। তো চলো রান্নাবান্নাটা সেরে ফেলি। সবার ফার্স্টে কী রান্না করবো সেটাও এখন পর্যন্ত ভাবিনি। দোকানে যাব, সামনের সবজির দোকানে দেখি কী কী সবজি আছে, তারপরে রান্নাবান্নাটা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর জানো স্নান করে অনেকটা আরাম লাগছে এখন। সবজির দোকানে গেলাম, দেখি গিয়ে সেরকম কিছু সবজি নেই। ভুট্টা আবার নিয়ে এসেছে, ভুট্টা তো আর খাওয়া যাবে না। ভেন্ডি ঘরেই আছে, পটল আমার বর খায় না, করলাও খায় না, ঝিঙ্গাও খায় না। তো নিয়ে এলাম আমাদের তিনজনেরই পছন্দের একটা খাবার, সেটা হলো কচু শাক। এই দেখো, দেখতে পাচ্ছ কিনা। তো আমি এখানে নিয়েছি দেখো 4 মুঠার মতো কচু শাক। কচু শাক বানালে আমাদের কিন্তু আবার অল্পতে হয় না, তাই কিন্তু 1 মুঠাও নয় 2 মুঠাও নয়, একবারে 4 মুঠা নিয়ে এসেছি। তো তোমরা তো জানোই অনেকে কচু শাক খেতে আমার ছেলেও ভীষণ ভালোবাসে, আর আমারও ভালো লাগে, আমার বড় ভালোবাসে। তো ভাবলাম যে তাহলে এই কচু শাকগুলোই রান্না করি। তো এক একটা আটিতে যেহেতু খুব বেশি থাকে না, এটা রান্নাবান্না করার পরে একটুখানি হয়ে যায়, যেহেতু শুকনা শুকনা করতে হয়। তো সেই কারণে 4 মুঠা নিয়ে আসলাম, যাতে কম না হয়। তো চলো তাড়াতাড়ি করে এটাকে কেটে রান্নাবান্নাটা বসিয়ে দিই। তো আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম সেদিন কচু শাকের, তো তোমরা অনেকেই রেসিপিটা আমার কাছে চেয়েছো। তো আমি কচু শাকটা কীভাবে রান্না করি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে দেখতে পারবে। আর কচু শাকটা কাটার জন্য কিন্তু আমি হ্যান্ড গ্লাভস পরে নেব। এই হাতে আর করবো না, কারণ কি হাতে এমনিই অনেক ফাটা। এই হাত ফাটার মধ্যে যদি এই কালো কালো দাগগুলো ঢুকে যায়, একদম বাজে লাগে দেখতে। তার মধ্যে কি বলতো, হালকা হালকা করে চুলকায় আমার আবার, সেই কারণে আমি হ্যান্ড গ্লাভস পরেই কিন্তু কাটবো। আগের থেকে যদি ভেবে রাখা না হয় যে কি রান্না করব, আর তখনই কিন্তু হয়ে যায় অনেক বেশি দেরি। আর আজকে কিন্তু ঠিক তেমনটাই করেছি। সকাল থেকে একবারও চিন্তাও করিনি দুপুরবেলা কি রান্না করব আজকে। তবে স্নান ধান সেরে সামনের দোকানে সবজি নিতে গিয়ে দেখলাম একদমই টাটকা কচু শাক নিয়ে এসেছে। কোনো সবজির দিকে না তাকিয়ে আমি কিন্তু কচু শাকটাই নিয়ে নিয়েছিলাম, কারণ সবাই যেটা ভালোবাসে সেটা রান্না করাটাই অনেক ভালো। তবে কচু শাকগুলো শুধু কাটতেই অনেকটা সময় লেগে যায়। তো 1 ঘন্টা ধরে কচু শাক কাটার পরে কচু শাক কাটা কমপ্লিট হয়েছে। কচু শাক তো রান্নাঘরে এসে দুটো গামলার মধ্যে কচু শাকগুলো বসিয়ে দিয়েছি, মানে কচুর ডাঁটাগুলোকে বসিয়ে দিয়েছি। তো এগুলোকে একটু সেদ্ধ করে নেব, আর তারপরে একটা গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দেবো, যেহেতু এখনো ভাত রান্না করা হয়নি। তো এগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি আর জানলাটা দিয়ে ভীষণ হাওয়া আসছে, তো জানলাটা বন্ধ করে দিলাম। আর এগুলো সেদ্ধ হতে হতে ততক্ষণে আমি কচুর পাতাগুলো পেছনে ফেলে দিয়ে আসি, পরিষ্কার করে নিই জায়গাটা। কি অবস্থা হয়ে আছে, কত পাতা। এখানে কিন্তু প্রচুর কচি কচি পাতা, যেগুলো দিয়ে অন্যরকম একটা রেসিপি বানানো যাবে। পাতাগুলো যেহেতু খেতে পারি না বললে ভুল হবে, টেস্ট লাগে খেতে, কেউ বানিয়ে দিলে খেতে পারি, তবে নিজে বানাতে পারি না, গলার মধ্যে কেমন যেন চুলকায়। আমার মা আবার বানাতে পারে। তো যাই হোক, কচুর পাতাগুলো কিন্তু খুব ভালো আছে, একদম সবুজ আর খুব সুন্দর কচি কচি পাতা। তবে দুঃখের ব্যাপার, আমি রান্না করতেই পারি না, তো ডাঁটাগুলোই শুধু রান্না করতে পারি। তো এগুলো অনেকগুলো হয়ে গেছে, এগুলো প্লাস্টিকের মধ্যে ভরে পিছন দিকে রেখে দিয়ে আসি। আমার যেহেতু বড় গামলা নেই, সেজন্য দুটো গামলার মধ্যে অর্ধেক অর্ধেক করে কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ হতে বসিয়েছিলাম। আর এসে দেখলাম যে সেদ্ধ হয়েও গেছে। তো গ্যাসগুলোকে না নিবে এক গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আর এক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ততক্ষণ গরম হতে হতে আমি এদিকে কচু শাকগুলোকে জলের থেকে তুলে নেব। অনেকেই বলে কচু শাক নাকি গলায় ধরে, তবে কচু শাক যে এত বছর থেকে খাচ্ছি, মানে সেই ছোট থেকে, এই কালো কচু কিন্তু কোনো দিনও গলায় ধরেনি। আর এই কালো কচুটা বানানোর জন্য দেখো আমি নিয়েছি রসুন, টমেটো আর পেঁয়াজ। তবে তার সাথে কিন্তু লঙ্কাও দিতে হবে, যে পরিমাণ ঝাল সবাই খায় ঠিক সেই পরিমাণ। তবে আমি কিন্তু তখন লঙ্কা কাটতেই ভুলে গেছিলাম। কচু শাকে অনেকে টক দিয়ে খায়, কারণ কি গলায় ধরে বলে। তবে আমি কিন্তু সেরকম কিছুই টক দিই না, আমি দিই হলো টমেটো। তবে টমেটো ছাড়া রান্না করলেও কিন্তু এই কালা কচু কখনোই কিন্তু গলায় ধরে না। তবে টমেটোটা একটু বেশি করে দিয়ে আমি কচু শাকে, জানি না কে কিভাবে রান্না করে, তবে টমেটোটা দিলে একটু টক টক ভাব হয়, সেই কারণে আমার কচু শাকটা খেতে ভীষণ ভালো লাগে। আমি আর আমার ছেলে তো অনেকটা কচু শাক চেটেই খেয়ে নিই। তো তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো দিতে পারো, একটা টমেটোও দিতে পারো। টমেটোটা দিলে স্বাদটা বেশ ভালোই লাগে। আমি কিন্তু যে পদ্ধতিতে রান্না করি আমি ঠিক সেই পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি। তবে কচু শাক কিন্তু এক একজন এক এক পদ্ধতিতে রান্না
বান্না করে। কেউ যদি শুটকি মাছ খায় তাহলে কচু শাকের মধ্যে শুটকি মাছটা দিলেও কিন্তু বেশ ভালো লাগে, আবার মাছের মাথা দিয়ে খেতেও বেশ ভালো লাগে। তবে সেটা যদি ইলিশ মাছের মাথা হয় তাহলে তার কোনো কথাই হবে না। ইলিশ মাছের মাথা দিয়ে সে কত বছর আগে যে কচু শাক খেয়েছি সেই স্বাদ আমি আদৌ ভুলতে পারিনি। যাই হোক, কচু শাকগুলো আমি জল থেকে তুলে নিয়েছি, আর তারপর লঙ্কাগুলো যে কাটতে ভুলে গেছিলাম সেই লঙ্কা কটা কেটে নিয়েছি। কিন্তু 7 থেকে 8টার মতো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ঝালটা কিন্তু আমি মিডিয়ামের মধ্যেই রাখবো, যেহেতু আমার ছেলে খাবে, আর তাছাড়া আমার বড় কিন্তু সেরকম ঝাল খেতে পারে না। রসুনগুলোকে হালকা করে আমি শিলনোড়া দিয়ে থেতলে নিয়েছিলাম, আর তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে সেগুলো ছেড়ে দিয়েছি, আর হালকা করে লবণ ছিটা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। আর সেই সময় গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছিলাম। কচু শাক কিন্তু অনেক রকমের হয়, আর একটা কিন্তু সাদা কচু আছে, সেই কচু শাকটাও কিন্তু আমরা মাঝে মাঝে খাই। সেটাও কিন্তু ভালো করে রান্না বান্না করলে সেটাও কিন্তু গলায় ধরে না। সাদা কচুটাও খেতে কিন্তু দারুণ লাগে, কারণ সেটা একটু মিষ্টি মিষ্টি করে। তবে সাদা কচুটা আমরা একটু কমই খাই, কালো কচুটাই কিন্তু আমরা একটু বেশি খাই। সমস্ত কিছু ভাজাভাজি করার পরে কিন্তু কচু শাকটা আমি ঢেলে দিয়েছিলাম কড়াইয়ে। তারপর এখানে দিয়েছিলাম হলুদ আর স্বাদ মতো লবণ। অনেকে শাক বলে হলুদ দেয় না, তবে আমি হলুদ ছাড়া কোনো কিছুই রান্না করি না। একটুখানি কালার না হলে কোনো রকম খাবারের প্রতি না আমার কোনো রুচি আসে না, তাই আমি সবকিছুর মধ্যে একটু হলেও হলুদ দিয়ে দিই। তাই কচু শাকের মধ্যেও কিন্তু আমি হলুদ লবণ সবকিছু ঠিকঠাক করে দিয়ে দিয়েছি। যেহেতু এটা অনেকটাই জল ছেড়েছে তাই এটাকে আমি এখন ঢেকে রেখে দিয়েছিলাম, আর একটু পরপর ঢাকনা উঠিয়ে উঠিয়ে বারবার করে নাড়াচাড়া করছিলাম। আর দেখো, এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এইভাবেই কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর যে কোনো কিছু খাবারের জিনিস ঢেকে রান্না করলে কিন্তু সেটার গুণগত মানটা বজায় থাকে। আর এইদিকে দেখি ভাতটাও হয়ে গেছে। যাই হোক, এদিকে আমার কচু শাকটাও প্রায় হয়েই গেছে, আর ভাতটাও যেহেতু হয়ে গেছে, আর আমার প্রচন্ড পরিমাণে খিদেও পেয়েছে। সকালে যেহেতু পেট ভরার মতন সেরকম কিছুই খাওয়া হয়নি, সেই কারণেই প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর কচু শাকটা কিন্তু নাড়াচাড়া করতে করতে একবারে শুকনা করে নামিয়ে নিয়েছি দেখো। আর এই কচু শাকটা খাওয়ার পরে কিন্তু এক ফোঁটা গলাতেও ধরেনি। তো কচু শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, আর এখন বসিয়েছি ভেন্ডি আর আলু দিয়ে ভাজা। ভেন্ডি যেহেতু ঘরেই ছিল তো শুধু আর আলু ভাজা করলাম না, কারণ আমার ছেলে আবার আলু ভাজা না হলে খাবে না কচু শাকের সাথে। তো সেই কারণে এই যে ভেন্ডি আলু ভাজা এখানে বসিয়েছি। এটা হলেই আমি আর ছেলে দুজনে ভাত খেয়ে নেবো। বর তো আসবে ওই 4টে সাড়ে 4টার দিকে, তো তারপরে ও আসলে ওকে ভাত দিয়ে দেবো। রান্নাটা শেষ করে ছেলে আর আমার জন্য ভাত বেড়ে নিয়েছিলাম। সেরকম কিছুই নেই, শুধুমাত্র কচু শাক, গরম গরম ভাত, আর তার সাথে আলু আর ভেন্ডির একসঙ্গে ভাজা। কেমন হয়েছে বাবা? খুব টেস্ট হয়েছে? এমনি আরো ভালো টেস্ট লাগছে। তাই না? আমারও তো এমনি এমনি খেতেই বেশি ভালো লাগে। দারুণ হবে। তো এবার আমি খাই, দেখি কেমন হয়েছে। আমার তো কচু শাক দেখলেই জিভে জল চলে আসে। তো খাই, দেখি কেমন। প্রচন্ড গরম। দারুণ হয়েছে, দারুণ। তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া দাওয়া শেষ করে একটুখানি মশলা বানিয়ে রাখলাম, যেহেতু দোকানে যাব আজকে। তো চিকেনটা রেডি করতে হবে, আসার সময় বর কিন্তু চিকেনটা নিয়ে আসবে। তো বাসনপত্র এখন পর্যন্ত কিচ্ছু মাজিনি, মাজবো। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করিনি তার আগে। তো দেখো, শরীরটা ভালো লাগছে না, তবুও কিন্তু দোকানে যেতেই হবে আমাকে। কারণ কি, সোমবার, মঙ্গলবার আর বুধবার 3টে দিন ধরে, মানে সোমবার তো বন্ধই থাকে, তো মঙ্গলবার বুধবার মানে মোট 3 দিন ধরে দোকান বন্ধ। তো অনেক কাস্টমাররা ফোন করে যাচ্ছে। আমি কিন্তু ভিডিওর থ্রু থেকে অনেক কাস্টমার পেয়েছি যারা এসে এসে ঘুরে যাচ্ছে, দুদিন থেকে ফোন করছে। তো আমার খুব খারাপ লাগে কাস্টমাররা এসে ঘুরে গেলে। আমি যেহেতু অসুস্থ, আমার প্রচণ্ড পরিমাণ মাথা ঘুরছে, মানে খুব মানে কাজ করার পরে মনে হচ্ছে কি যে হাঁপিয়ে গেছি, একটুতেই হাঁপিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। তো সেই কারণে কালকেও গেলাম না। আর পরশুদিন তো খুবই সিরিয়াস অবস্থা ছিল আমার, হসপিটালে ভর্তি হতে হতো আরেকটু হলে। তো যাই হোক, এত পরিশ্রম অ্যাকচুয়ালি আমার নিজের কেরিয়ারটাকে মানে তৈরি করার জন্যই। কি বলবো, কষ্ট করছি, পরিশ্রম করছি আর কি। তোমরা তো জানোই কতটা পরিশ্রম করছি আমি শুধুমাত্র কেরিয়ারটাকে তৈরি করার জন্য। যে কেরিয়ারটা আমার হয়তো আজ থেকে 9 বছর আগে রেডি করা দরকার ছিল। 9 বছর আগে হয়তো আমার এই ভাবনাটা ভাবা উচিত ছিল। কারণ কি, সেই সময় আমি বিয়ে করেছি। আর আমার এখন দাঁড়িয়ে মনে হচ্ছে, আমি যদি সেই সময় বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার হাজব্যান্ডও নিজের কেরিয়ারটা তৈরি করতে পারতো, আর আমি আমার কেরিয়ারটা তৈরি করতে পারতাম। তবে এই যে 4 আঙ্গুলের কপালে লেখা আছে যেটা, সেটা তো আমরা কখনোই, মানে কি বলবো, ইগনোর করতে পারবো না। যেটা হবার সেটা হবে। তো হয়তো এটাই লেখা ছিল আমার কপালে, যে তুই বিয়ে করবি, বিয়ে করার পরেই তোর যা করার তুই করবি। তো সেটাই ভেবে নিয়েছি, যে যখন হয়েই গেছে তো সেটা আর ভেবে লাভ নেই। তো যাই হোক, এখন
আমি আমার কেরিয়ার প্লাস আমার ছেলের কেরিয়ার, মানে আমার ছেলের ভবিষ্যৎ সব নিয়ে অনেক বেশি চিন্তিত। তো তা আমার ছেলের ভবিষ্যৎ তো আছে, তার পাশাপাশি আমার কেরিয়ারটাকেও আমি সুন্দরভাবে বানানোর চেষ্টা করছি। আর আমার বর, আমার এমনকি আমার ছেলের দুজনেরই ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। আর আমার বর কিন্তু আমাকে দোকানটা খুলে দিয়েছে যে তুমি নিজের মতো করে করো দোকানটা। তো আমি কিন্তু ঠাকুরের আশীর্বাদে অনেকটা দাঁড় করাতে পেরেছি এখন পর্যন্ত দোকানটাকে, মানে আমাদের বিজনেসটাকে, সেই ছোট্ট বিজনেসটাকে। অনেক কাস্টমারও পেয়েছি আমি এই কন্টেন্ট ক্রিয়েট করার পরে। অনেকেই অনেক মানে ভালোবাসা দিয়েছে আমাকে, সেখানে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ভালোবাসা পেয়েছি এখন অবধি। তো সেই থ্রু থেকে অনেক কাস্টমার আসছে, অনেক কাস্টমার হয়েছে। আর আমার যেহেতু বিজনেসটা ছোট, তো একজনের থ্রু থেকে কিন্তু আরেকজন জেনেছে, আরেকজনের থ্রু থেকে আরেকজন জেনেছে, এরকম করেই কিন্তু আস্তে আস্তে বিজনেসটা আমার একটু একটু করে বড় হচ্ছে। তো যাই হোক, দেখি কতদিনে নিজের ক্যারিয়ারটা বানাতে পারি। একটু কোথাও গিয়ে আফসোস হয় যে সেই সময় যদি বিয়েটা না করতাম, তাহলে হয়তো আমরা দুজনের ক্যারিয়ার একদম খুব সুন্দরভাবে বানাতে পারতাম। এত পরিশ্রম হয়তো এখন করতে হতো না। কারণ কি, এখন আমি শুধুমাত্র নিজের জন্য না, মানে আমার ছেলের জন্যও ভাবতে হবে। কারণ কি, আমি তো সিঙ্গেল নই। তাই এখন পরিশ্রম বা চিন্তা যেটাই বলো না কেন, এটা এখন অনেক বেশি হয়। তো যাই হোক, যেভাবেই হোক, ভগবান যেটা চাইবে সেটাই হবে। আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে, সেটা আমি কখনোই মানে লঙ্ঘন করতে পারবো না। তো যেটা হওয়ার সেটা হয়ে গেছে, সেটা নিয়ে আফসোস করেও লাভ নেই। যাই হোক, পরিশ্রমটা শুধু বেশি হয়ে যাচ্ছে, আমাদের প্রচণ্ড পরিমাণ কষ্ট হচ্ছে, সেটার জন্যই আর কি আফসোস হচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কারণ কি, আবার অনেক কাজ পড়ে আছে। সেই সকালে আমি সুজি বানিয়েছি, সেই কড়াই এখনও ভিজিয়ে রেখেছি। আমার এই যে হাতের সমস্যার জন্য আমি বাসনগুলোও মাজতে পারি না। আমার বরকে দিয়ে বাসন মাজাতে হয়তো বেচারা এই যে কাছ থেকে এসে আবার বাসন মাজবে, কষ্ট লাগছে। তো ভাবলাম যে গ্লাভসগুলো পরে আস্তে আস্তে করে বাসনগুলো মাজতে থাকি, আর গ্লাভসগুলো খুলে তারপরে ধুয়ে নেবো। না হলে কি হয়, সাবান জলটা গ্লাভসের ভিতরে ঢুকে যায়, আর তারপরে আমার হাতগুলো একদম মাঝখান থেকে ফেটে যায়, মনে হয় যেন ব্লেড দিয়ে কেউ কেটে দিয়েছে। তাও আবার একটা হাত নয়, দুটো হাতই এরকম হয়ে যায়। তো যেটুকু রান্নাবান্না করতে পারি সেটুকু পরে করতে পারবো না। তো যাই হোক, একটু একটু করে বাসনগুলো মেজে রাখি। বড় আসার পরে চিকেনটা রেডি করব। আর এখনও ময়দাও মাখিনি, অনেক কাজ বাকি আছে এখনও। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য অনেক 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 ভালো থেকো। টাটা।